থাইল্যান্ড বর্ডার ক্রস করে মালয়েশিয়া ঢুকাইবো, আলস্তা দিয়ে মালয়েশিয়া, আলস্তা একটা জায়গার নাম আছে, আলস্তা দিয়ে মালয়েশিয়া ঢুকানোর সময় যে বর্ডার আছে, বর্ডার গার্ডেরা গুলি করে 24 জন লোক মেরে দিয়েছে। ওখানে তোমরা কতজন ছিলে? 46 জন লোক, 22 জন মালয়েশিয়াকে পৌঁছেছি। সময়কার ঘটনাটার বর্ণনা দাও, কোন সময় কিভাবে শুরু হলো ফায়ারিং, কি হলো ব্যাপারটা বলো একটু। ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। যেমন আজকের গেস্টের নাম কি? মোহাম্মদ জয়নাল আবেদিন। জয়নাল, আমার কাছ থেকে কি কি জানতে মন চায়? যেমন প্রোগ্রামে ঢোকার আগে একটা জিনিস জানতে চাচ্ছিলে, কি জানতে চাচ্ছিলে? জানতে চাচ্ছিলাম যে আপনি কয়টা বিয়ে করছেন? 4টা বললাম। 4টা। আর কি? আমার দাদি। দাদি মানে আমার দাদি কত নম্বর? দাদি মানে আপনাকে দাদা বলতে? দাদা হিসাবে দাদি কয় নাম্বার? হ্যাঁ। প্রথম জন, বাকি 3 জন গেছে গা। ওইটাই আছে 10 হাত কুয়ার মধ্যে যদি 9 হাত দড়ির বালতি নামায় তাহলে কি পানি পাবো? না না। কেন জানি এই গল্পটা মনে পড়লো তোমার এই প্রশ্ন করাটা দেখে, যে কি কারণে সবাই চলে গেছে আমাকে ছেড়ে। গেস্টের গল্পে যাই। তোমার নাম জয়নাল, রাইট? হ্যাঁ। দেখি তুমি তোমার জীবনে মেয়ে আসছে কিনা, বিয়ে আদৌ করছো কিনা, করলে কয়টা করছো, জানবো সবকিছু। শুনি তোমার কথা। হ্যাঁ, আমি বিয়ে করছি। শুনি। লাভ স্টোরি দিয়ে শুরু করবো নাকি জীবনের গল্প? না, আগে মারামারি দিয়ে শুরু করো। ছোটবেলায় মারামারি করছো কেন? মারামারি বহুত করছি, দেখেই বোঝা যাচ্ছে। লাভ স্টোরি দিয়ে শুরু করো। কিভাবে পরিচয় মেয়েটার সাথে? মেয়েটার সাথে মানে আমি যখন ছোট ছিলাম ওই সময় আমার শ্বশুরের সাথে আমার পরিচয়। মানে ওনায় মাছ মারতো, আমিও মাছ মারতাম। তো ওনার সারা বন্ধু মাছ মাইরা আমার কাছে গিয়ে জিরাইতো। তো ওইখান থেকে মানে একদম বন্ধুত্বের মতো একটা সম্পর্ক হয়ে গেছে আমার শ্বশুরের সাথে আমার। তো আমি ওই সময় যে একটা ইয়ে করছি যে আমি যদি বিয়ে করি তাহলে ওনারে উকিল দিয়ে হইলো আমি মানে ওনার সাথে একটা আত্মীয় মানে সম্পর্ক রাখবো। তারপর 2013 সালে আমি দেশের বাইরে চলে যাই। কোন দেশে? মালয়েশিয়া। জাহাজ দিয়ে দেশের বাইরে চলে যাই। তো 4 বছর বিদেশ করছি। 4 বছর বিদেশ করে দেশে আসার সময় আমার শ্বশুর আমার বলছে যে একটা সোনার চেন নিয়ে আইসো, তো আমি টাকা দিয়ে দিব। তো আমি বলছি টাকা দিতে দেবো না, তো আমি নিয়ে আসছি। তো আমি বিদেশ যাওয়ার সময় দেখে গেছি আমার পরিবার ছোট, হাফ প্যান্ট বিন্দা ঘুরে আইসা দিয়ে বড় হয়ে গেছে 4 বছরে। তো ওই সময় মানে ওরে দেখে আমার খুব ভালো লাগছে, যেহেতু বড় হয়েছে। হ্যাঁ। তো আমিও অঙ্গ বাড়িতে বলছি, বলার পরে অঙ্গ বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে প্রস্তাব দিছে। প্রস্তাব দেওয়ার পরে আমার শাশুড়ি বলতেছে যে ওর মতো ফকির পড়ার কাছে আমার মেয়ে বিয়ে দিব। ওই কথা যখন এই ঘটক গিয়া আমার আব্বার কাছে বলছে, আমার আব্বার কারোর কাছে কোনো কিছু বলে নাই। 1 সপ্তাহের মধ্যে আমারে কিছু জানে নাই, আমার বিয়ে ঠিক করছে। বিয়ে ঠিক করার পরে আমার শ্বশুর বাড়ি থেকে আইসা দেখছে কি আমি সফটওয়্যার মিন্ডা গরুর ঘাস কেটে আইছি। তো আমার জিজ্ঞাসা করলো আমার খালা শ্বশুরে যে কি কাজ করো। আমি কি দেখলেন তো গরুর ঘাস কেটে আইলাম। পরে বলতেছে যে আগে কি করতা? দেশের বাইরে ছিলাম। পরে বলতেছে যে আবার কি দেশের বাইরে যাইবা? মানে ওদের শব্দ হচ্ছে যে যদি আমি দেশের বাইরে চলে যাই তাহলে ওরা আমার সাথে মানে ওদের মেয়ে বিয়ে দিত না। আচ্ছা। আমার মুখ দেয় হ্যাঁ বাইরে হয়ে গেছে। এইকালে মানে ওই সময় আমার বড় ভাই বলতেছে যে আমগো গাঁয়ে যদি মানুষে করে তো আমরা বিদেশ যাবো কি কারণে? আমগো বিদেশ যাওয়া লাগতো না। তা আমার শ্বশুরও বলতেছে যে না আমার মেয়ে আমি এই জায়গায় বিয়ে দেবো। আমার শাশুড়ি বলতেছে আমার মেয়ে আমি এই জায়গায় বিয়ে দেবো, ছেলে আমার খুব পছন্দ হয়েছে। তো এই দেখাতে নই আমি কিন্তু আমার যে প্রথম স্ত্রী আমি দেখিনি বিয়ের আগে। এই দেখাতে না হারাই গিয়ে বিয়ে হয়ে গেল। হ্যাঁ। তাহলে যার সাথে মাছ মারতে, যার তোমার যে বাড়ির তোমার যাকে তোমার শ্বশুর বানানোর ইচ্ছা ছিল, হ্যাঁ ওখানে হলো না? ওইটা দ্বিতীয় বিয়ে। প্যাচ লাগতেছে। যাই হোক, এটাই হলো, বিয়ে হলো। তারপর বলো। হ্যাঁ। তো বিয়ে হওয়ার পরে আমি আমার যে প্রথম স্ত্রী ওর কাছে সবকিছু শেয়ার করছি যে এমন এমন একটা মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল। তা সম্পর্ক ছিল না তোমার? সম্পর্ক কি ছিল আদৌ ওর সাথে? হ্যাঁ, হালকা একটু একটু কথা হইতো। আচ্ছা। তো আমার বলছে যে আমি এসএসসি পরীক্ষাটা দিয়ে লই, তো তুমি একটু কিছুদিন ওয়েট করো, তারপর আল্লাহ একটা ডিসিশন নিয়ে মনে। কি ডিসিশন? মানে আমরা কি লাভ ম্যারেজ করবো নাকি পারিবারিক ভাবে ইয়া করবো। ওকে। আর বিয়ে তো হয়ে গেছে তোমার? হ্যাঁ, ওই দিক দিয়ে বিয়ে হয়ে গেছে। ওকে, মানে 2টা বিয়ে হবে তখন, ব্যাপারটা এরকম। আচ্ছা। তো আমার প্রথম স্ত্রী বলতেছে যে আচ্ছা যদি আপনার কাছে ভালো লাগে
তো আপনি বিয়ে করতে পারেন, সমস্যা নেই। ঠিকই। আপনি যার যদি- গুরু 4টা বিয়ে করে বসে আছে, তার শিষ্য 2-4টা করবে, এটা স্বাভাবিক। হুম। তারপর জানো যে আপনি যদি মানে খাওয়াইতে পারেন তো আপনি করেন, সমস্যা এটা আবার নেই। প্রথম পারমিশন দিয়ে দিল। হ্যাঁ, বাহ। তা 2021 সালে মার্চের 16 তারিখে আমি আমার শ্বশুর বাড়ি গেছি, বড় শ্বশুর বাড়ি। হুম যাওয়ার পরে আমি আমার পরিবারে বলতেছি যে তো চলো বাসায় চলে যাবো আমরা। হুম ওই বলতেছে যে না আমি এখন যাবো না, তো আমি আর কদিন পরে যাবো। তো আমার শাশুড়ি বলতেছে যে আমার মেয়ের আমি 7টা বিয়ে দিম, তোমার মায়ের কব তোমার ফলে একটা বিয়ে করা দায়িত্ব। হুম এইসব প্রসঙ্গ আসছে কেন? এই যে তুমি মানে- বিয়ে করার কথা বলছো তাই? না না না, তাহলে? আমি যে বলছি যে আমরা বাসায় চলে যাবো, ওকে। তা এই জন্য হুম ওইও একটু রাগারাগি করতেছে আমার শাশুড়ির সাথে যে তুঙ্গ জামাই কইতেছে যাইতাম, তো আমি যাবো নাকি যাইতাম না। এই জন্য বিয়ে করার পর থেকে কি প্রথম বউ তোমার ওই বাড়িতেই ছিল? আমার বাড়িতেই ছিল। ও মানে মানে ওর ওখানে বাড়ি- গেছিল বেড়াইতে? হ্যাঁ, বেড়াতে এখন আর গেছিল। আসতে চাচ্ছে না বা পাঠাতে চাচ্ছে না ওর মা? আমার শাশুড়ি দিতে চাচ্ছেন। কারণটা কি? কারণটা হচ্ছে যে মানে ওরা চাইতেছে যে যদি আমার বাড়িতে 1 সপ্তাহ থাকে তাহলে ওদের বাড়িতে 1 সপ্তাহ থাকতো। মানে মেয়ের প্রতি খুব টান, তাই ওর কাছে রাখতে চাই বেশি। হ্যাঁ, বুঝলাম। বড় মেয়ে। তারপর? তা যখন বলছে যে আমার মেয়েটা আমি 7টা বিয়ে দিম, তোমার মায়ের তোমার ফলে একটা বিয়ে করা দায়িত্ব। ইস, কথাটা কইতে দিরে 2 দিন আমি দেওয়াই নাই, দেওয়ানি মানে পার করনি? 2টা দিন পার করি নাই। কারণ তুমি তো রেডি হয়েছিলে বিয়ে করার জন্য। হ্যাঁ, আমি তো অনুমতি পাইছি, ওই আমার অনুমতি দিয়েছে আমার প্রথম স্ত্রী। অনুমতি দিলে আর কি করার, হ্যাঁ, করতেই হবে। তো সাথে সাথে আমি ওরা ফোন দিয়েছি আমার দ্বিতীয় স্ত্রী হুম যে তুমি কি আমার বিয়ে করবা? কয় হ্যাঁ। তো কবে করবা? কয় তুমি যেই দিন বলবো ওই দিন আমি যাবো। হুম তো কালকে চলো। হ্যাঁ, পরের দিন গেলাম, নারায়ণগঞ্জে করে গেলাম, করে তিনি বিয়ে করে 1 মাস একটু দূরে ছিলাম। যেহেতু আমার প্রথম স্ত্রীও ওদের সংসারের বড় মেয়ে, দ্বিতীয় স্ত্রীও ওদের সংসারের বড় মেয়ে। হুম ওরাও 2 ভাই 1 বোন, ওরাও 2 ভাই 1 বোন। হুম তা একটু ইয়ে করতেছে যে মামলা মোকদ্দমা করবো, এই করবো সেই করবো। তো আমার স্ত্রী একটা কথাই বলছে যে যদি কোনো কিছু করতে চান তাহলে আমি কিন্তু এটা উল্টা রিয়াকশন নিব, হুম যে আমি স্বইচ্ছা চাইছি, আমার হাজবেন্ড আমার জোর করে নিয়ে আসে নাই। বুঝতে পারছি। তাই পরবর্তীতে কিন্তু আপনারা পয়সা যাবেন। তখন আমার শ্বশুর বাড়ি থেকে ওরা চুপচাপ রয়েছে। হুম তো এর ভিতর দিয়ে এই যে দেশের বাইরে গেলাম, হুম দেশের বাইরে যাওয়ার পর আমি 4 বছরে 68,76,736 টাকা দিচ্ছি আমার বাবার হাতে। 68,76,407 টাকা। 700 টাকা। 736 টাকা আচ্ছা। দিছি। আমি কাজ করতাম। 68,76,736 টাকা। হ্যাঁ, 4 বছরে। 4 বছরে। নিজের খাওয়া দাওয়া এইসব তো আছে, বাইরে গিয়ে এই টাকাটা জমায় পাঠাইছিলেন নিজের বাবার কাছে। হ্যাঁ, কি কাজ হ্যাঁ। করতা? ওয়ালিং এর কাজ করতাম। মালয়েশিয়াতে টাকা ইনকাম করা কিন্তু এত সহজ না। ওয়ালিং এর কাজ করতাম। ওয়েল্ডিং, হ্যাঁ চোখে ঈদে যে ওয়েল্ডিং মেশিন, হ্যাঁ হ্যাঁ। বিশাল কষ্টের কাজ। বড় বড় ফ্যাক্টরি তৈরি করে যে একটা বিম, লোয়ার বিম 200-250 টন ওজন, 3-4 কারেন্টের গান্তং দিয়ে উড়ায়। এটি উপরে সেফটি বেল দিয়ে ঝুলে দিতাম, ঝুলে দিয়ে তারপর জ্বালা দিতাম। 12 টাকা 50 পয়সা ঘন্টা ছিল ভাবা আমার যায়, salary। এটাই ভাবতেছি মালয়েশিয়া ইটস এ ভেরি টাফ। 12 টাকা 50 পয়সা ঘন্টায় কাজ করে 4 বছরে একটা ছেলে যদি 68,76,736 টাকা কামায়, তাহলে বুঝতে হবে যে কোন লেভেলের পরিশ্রম সে করছে ওখানে। তারপর তো থাকা খাওয়ার খরচ আছে, আবার কাজের ধরনটাও বুঝতে হবে। ওয়েল্ডিং মেশিন মানে বড় বড় বিম, যেমন বিল্ডিং স্ট্রাকচার তৈরি করে যে বিমগুলো দিয়ে, হ্যাঁ, সেখানে ঝুলে ঝুলে ওই যে ওয়েল্ডিং মেশিন এরকম রেখে, যে এরকম ওয়েল্ডিং মেশিন দিয়ে যে ঝালাই করে, হ্যাঁ। বিভিন্ন একটা পাতের সাথে আর একটা পাত ঝালাই করে, এসবের কাজ। তারপর 12 টাকা 50 পয়সা ঘন্টা প্রতি। হ্যাঁ, প্রত্যেকদিন বিশাল কষ্ট, বিশাল কষ্ট। 12 ঘন্টা করে কাজ করতাম। আর রবিবার আসলে 8 ঘন্টা কাজ করলে 16 ঘন্টার হাজিরা দিত। কিছুই বাদ দিতা না। না, তারপর আবার এমনি আউট যে আছে কাজ আছে বাইরে, হুম। সেখানে খেপে চলে যেতে। হ্যাঁ, মানে কাজ কাজ আর কাজ, কোনো কথা নাই এখানে। কোনো দম নাই। দম আমার নাই। কথা হচ্ছে যে সারা জীবন বিদেশ করতাম না, তাও আমি অবদ্ধ। আমি গেছি জাহাজ দিয়ে মালয়েশিয়া গেছি, শিবে গেছি মালয়েশিয়া, কিভাবে? শিবে জাহাজ দিয়ে পালায় গেছি। পোলায় যায় যেভাবে, ওইভাবে? হ্যাঁ হ্যাঁ। কেমনে গেছিল কও দেখি একটু। আমি বাড়ির ট্রেনে গেছি, আমগো যেই এলাকার দালালা ছিল হুম
ওই আমার বলতেছে যে 7 দিন সময় লাগবো, আমার মামা থাকতো মালয়েশিয়া, যে 7 দিন সময় লাগবো, তোর ওই জায়গায় নিয়ে পৌঁছে দিব, তোর মামার কাছে গেলে পরে তোর ট্রেন নিব। শুনি, যাওয়ার জার্নিটা শুনি। হ্যাঁ, পরে আমি কই সত্যি তো? কয় হ্যাঁ। পরে কই যা যাবো আমি। এদিক দিয়ে আর্থিক অবস্থা একটু দুর্বল। বড় ভাই কলেজে পড়ে, আমি যখন আমার 8 বছর বয়স 30 টাকা রোজের তেনে মানুষের কাজ করি, সকালবেলা যাই। 8 বছর বয়সে 30 টাকা রোজ থেকে কাজের জীবন শুরু? হ্যাঁ, 8 বছর বয়সে। 8 বছর বয়সে। পরে যখন গেলাম 18 দিন পরে একবার প্রস্রাব করছি। শুনি, স্টার্টিং থেকে শুনি। কিসে উঠছিল? লঞ্চে টাইপের জাহাজ না কেমন জাহাজ এটা? সাম্পান, এই যে সাম্পান। হ্যাঁ, সাম্পান। এটা তো জাহাজ বলা যায় না, বড় নৌকা আর কি। হ্যাঁ, এটা নিয়ে বার্মানিয়া বড় জাহাজের মধ্যে উঠেছে। বার্মানিয়া গেল কয়দিনে গেলা ভাসতে ভাসতে? 1 মাস সময় লাগছে মালয়েশিয়া যেতে আমার। না, এখান থেকে যখন ভাষা শুরু করলা সাম্পানে, কতদিনে বার্মা পৌঁছালা? 4 দিন। 4 দিনে মায়ানমার পৌঁছালা। ওখানে গিয়ে জাহাজে ঢুকলা। জাহাজে কোথায় বসতে দিয়েছিল? জাহাজে ছাদের উপরে বসতে দিয়েছে, যে একজন মানুষ যে বসে এইভাবে বসতে হবে, মানে হাত পা লাড়াতে হবে না, কোনো সরানো যাবে না, কোনো কিছু করতে দেবে না, এই একইভাবে বসে থাকতে হবে। হ্যাঁ। এবার বসে কয়দিন লাগলো? এখন 18 দিন ছিলাম ওই বড় জাহাজে। খাবার দাবার দিছে কিছু? 1 মাসের ভিতরে 5 বেলা 6 বেলা খাবার খাইছি। কয় বেলা? 5 বেলা 6 বেলা খাবার খাইছি। পুরো 1 মাসে? পুরো 1 মাসে। তাও যেদিন আমগো নাকি থাইল্যান্ড থেকে মালয়েশিয়া বর্ডার ক্রস করব, 46 জন লোকের থেকে আমরা 22 জন লোক গেছি, আর 24 জন লোক গুলি করে মেরে গেছে। কে কোথায়? থাইল্যান্ড বর্ডারে নিয়ে। 2 দিন 2 রাত লাগা খালি একটা পাহাড়ের মধ্যে উঠছি। কতটুকু উঁচা! 2 দিন 2 রাত একটা পাহাড়ের মধ্যে উঠছি। পরে মালয়েশিয়ায় গেছি। পরে বর্ডারে কি হলো? ঘটনাটা কি হয়েছিল যখন গুলি করলো ওরা? মানে মায়ানমার দিয়ে যাচ্ছ? মায়ানমার থেকে থাইল্যান্ড নিচ্ছে। ওখানে বর্ডারে কি হয়েছিল? বর্ডার যাওয়ার নাকি আমাকে থাইল্যান্ড বর্ডার ক্রস করে মালয়েশিয়া ঢুকাইবো। আলস্তা দিয়ে মালয়েশিয়া, আলস্তা একটা জায়গার নাম আছে, আলস্তা দিয়ে মালয়েশিয়া ঢুকানোর সময় যে বর্ডার আছে, বর্ডার গার্ডেরা গুলি করে 24 জন লোক মেরে নিয়েছে। ওখানে তোমরা কতজন ছিল? 46 জন লোক। 22 জন মালয়েশিয়াকে পৌঁছেছি। সময়কার ঘটনাটার বর্ণনা দাও। কোন সময়, কিভাবে শুরু হলো ফায়ারিং, কি হলো ব্যাপারটা বলো একটু। মানে যখন নাকি আমরা রাত্রেবেলা বর্ডার দিয়ে নিয়ে যাওয়ার সময় নিয়ে যাইতেছে, রাত্রে আনুমানিক 10টা 10:30 হইব। তো আমরা যে দালাল ছিল ওই ছিল আগে, আমরা ছিলাম পিছে। ওই কইতেছে যে যাই কিছু, যদি আমি দৌড় দেই তাহলে তোরা দৌড় দিবি। যদি আমি কোথেকে দৌড় দিবে? মানে যদি ওনাই দৌড় দেয় সামনের দিকে। তুমি জাহাজে না? না, ওই সময় জঙ্গলের ভিতরে। ও তখন নামাই দিছে ওখানে? হ্যাঁ, থাইল্যান্ড নামাই দিছে। ওই থাইল্যান্ডের বর্ডারে তোমরা তখন জঙ্গলের মধ্যে? হ্যাঁ, 46 জন তোমরা। আর ও সামনে সামনে হাঁটতেছে, বলতেছে যখন আমি দৌড় দিব তখন তোমরা দৌড় দিবা। তোমরা দালালকে ফলো করছো। হ্যাঁ। তারপর তো যখন নাকি বর্ডারে গেছি, বর্ডারে যাওয়ার পরে থাইল্যান্ডি ভাষা তো আর বুঝি না ওই সময়। খাও চৌ কি বলছে ওইটা বুঝি না। দেখি যে দালালের সামনে দৌড় দিছে পরে হের ভাষা ভাষা আমরাও দৌড়। 46 জন? 46 জন লোক এত ভাষাটা গুলি করতেছে, গুলির আওয়াজ শুনতেছি, কিন্তু হ্যাঁ যাইতেছে যে আমার টার্গেট হচ্ছে আমি হ্যাঁ জানো যাইবো, আমি হের লগে যাবো। কিন্তু এখানে গুলি হচ্ছে পিছনে। হ্যাঁ, পিছনটা গুলি করতেছে, গুলির আওয়াজ দিতেছে। যতক্ষণ পর্যন্ত আমার শরীর না লাগবো ততক্ষণ পর্যন্ত আমি দৌড় পারতেই থাকবো। গাতার মধ্যে পাও পড়ে গিয়ে 3-4টা পল্লি খেয়ে পাও সব ফাইরে মাইরে গেছে গা। এখনো মনে হয় চিহ্ন আছে ভাইয়ের মধ্যে, এখনো চিহ্ন আছে। পাওদা রক্ত পড়তেছে ভাইয়া। এরপর দৌড় থামাই নাই, দৌড় দিতেছি। যখন নাকি মালয়েশিয়া ঢুকাইছে, ভাত খামু, ভাতটা মাখছি, নলাড়া দিমু। আমার মামাই গাড়ি ভাড়াইছে, ব্যাগ দিয়ে কাপড় চোপড় দিছে, যে ব্যাগের ভিতরে একটা মোবাইল ছিল, তো ফোনটা কইছে আমার হাতে রাখার জন্য। যখন নাকি ভাতটা মাখছি, নলাটা মুখের মধ্যে দিমু, ওইটা দিতে দিল না। গাড়ি এসে চলে যা, গিয়ে পরে খাইস। সামনের থেকে ভাতের বাসনটা ঠান্ডা নিচে আর খাওয়া হইল। তখন মামারে কইছে, মামা যে 2 লাখ টাকা খরচ করে আমি আইছি, 2 লাখ টাকা উঠাইতে কতদিন লাগবো আমার? কয় ভালো করে কাম করলে 6 মাস সময় লাগবে। যত কষ্টের কাজ হোক
আমার ওই কাজের মধ্যে নিয়ে দেন, সমস্যা নেই। কিন্তু আমি এখনো যদি কাজ করি, আমি 2-3 জন সমান কাজ করতে পারি। 2-3 জন মানুষের যে কাজটা করবো আমি একলাই কাজ করতে পারবো এখনো। 68 লাখ টাকা ইনকাম করলে 4 বছরে, তারপরে বাড়ি এসে কি রেজাল্ট কি? 0। কিরকম আসছে কিভাবে? আসছে বিমানে। এর মধ্যে ওয়ার্ক পারমিট হয়ে গেছিল মনে হয় নাকি? না না না, যাই হোক, বিমানে আসছো। হ্যাঁ। আর তোমার সাথে তো 24 জন মারা গেল পথেই। হুম। সব কি বাংলাদেশি ছিল না অন্য দেশেরও ছিল? সব বাংলাদেশের। আহা, তোমরা 22 জন টিকে ছিলে। আমরা 22 জন দিয়ে 4 বছর খাটনি খাটলা, পাগলের মতো খাটছো, কারণ 2 লাখ টাকা তুলতে হবে। আর এইরকম জীবন বাজি নিয়ে এত দূর আসা, দিয়ে 4 বছরে 68,36,700 না 76,736 টাকা তুমি কামাইলা, বাপকে দিলা, পাঠাইছো। এসে কি দেখলা? আইসা দেখি যেইলাও হেই কদু, মানে আমি যে টাকা দিছি আমার কোনো নামই নাই। টাকা দিয়ে কি করছে তাইলে? জমি রাখছে, বাড়ি ঘর করছে, কিন্তু আমার জন্য যে একটা ঘর করব ওই ঘরটা মতো করে নাই। আমি যেই ঘরে, যেই ভাঙ্গা ঘরে ছিলাম ওই ভাঙ্গা ঘরেই আমার ভাইয়েরা বড় বড় টিন ঘরের মধ্যে, কিন্তু আমার জন্য এই ভাঙ্গা টিনের ঘরে রয়ে গেছে। কি বললা এসে তোমার বাবাকে? কি কইলা? বাবারে কি কইলাম, বাবারে কইলাম যে সবকিছু যাই কিছু করছি, মানুষ সারা জীবন বিদেশ করে না। তো আমি ওই জায়গায় কি কাজ করতেছি না করতেছি আমার দেশের মানুষের জানতো না, কিন্তু আমি দেশও কি করছি না করছি এটা মানুষে দেখবো। আমি যদি ওই জায়গায় যত নোংরা কাজই করি, আমার দেশের মানুষ, আমার বাড়ির এলাকার মানুষ আমার দেখবো না যে আমি ওই জায়গায় কি কাজ করতেছি, কিন্তু আমি বাড়ির মধ্যে কি করছি না করছি এটা আমার এলাকার মানুষের দেখবো, যে অমুকে বিদেশ করে এটা করছে। বাপে কে বললা? বাপে কি কয়? উত্তর দেয় কি? বাবাই এখন বড় ভাই যে যা বলতেছে, বড় ভাইয়ের কথা মতো চলতেছে। জমি জমা কোনো কিছু তোমার নামে নাই? না। ঘরই তো বলছো, তো ভাঙা ঘরই থাকো তুমি এখন? না, আমি ঘর পাড়ে উঠেছি, আমি কাজ করি। তোমার জন্য কিছু রাখেন ওই টাকা থেকে? তো বলো না যে বাবা তুমি আমার জন্য কি করলা, কাহিনীটা কি, কি বিষয় কি বলে? এমনি জমি রাখছে, জমি রাখার পর যে জমি রাখছে বাবার নামে রাখছে, বাবা বলতেছে যে যদি আমি মরে যাইগা, আমি মরার পরে তো তোর সমান সমান করে পাবি। সমান সমান পাবি? কিন্তু একটা মানুষের জীবনে যে মানে শখ আল্লাহ আহা বলে যে একটা শব্দ আসে, ওই জিনিসটা আমি জেনারেল জীবনে ঘটে নাই। আমার বড় ভাই বিয়ে করব, আমি বিদেশে যাওয়ার আগে অনেক মেয়ে দেখছি, কিন্তু ওর মেয়ে পছন্দ হয় না। যখন আমি জাহাজে উঠছি এরপরের সপ্তাহে ওর বিয়ে ঠিক হয়ে গেছে। তো আমার আব্বাই বলতেছে যে আমার পোলার এখনো কোনো খোঁজ খবর হয় না, এখন আমরা বিয়ে করাতেন না, যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো আমার পোলার খোঁজ খবর হোক, তারপর আমরা বিয়ে করাম। তা আমি ওই জায়গায় যাইয়া প্রথম 18 দিন কাজ করছি। 18 দিন কাজ কইরা 50,000 টাকা আব্বার কাছে দিছি। দেওয়ার পরে এর 15 দিন পরে বড় ভাইয়ের বিয়ে। বাংলা টাকা 70,000 টাকা নিয়ে আমি মার্কেটে গেছি। আমি অবৈধ, আমার কিচ্ছু নাই, আমার পরিচয় ধরলে গেল। এই পৃথিবীর বুকে যত জেলখানা আছে সবচেয়ে কষ্টের জেল মালয়েশিয়ার জেল, এর চেয়ে কষ্টের কোনো জেল নাই। আমার অবৈধ, আমার কোনো কাগজপত্র নাই। আমি মার্কেটে গেছি, গিয়ে বড় ভাইরে ফোন দিছি, ভাই তা বাইর থাকলে তো কত আনন্দ উঠতে করলাম হইলে, কত সকালাত করলাম হইলে, তো এক কাজ করি, বাবের লেগা শাড়িটা আর কসমেটিকটা আমি এখান কিনা ভাড়াই দেই, এটা সারা জীবন একটা স্মৃতি থাকবো যে না আমার ভাই বিদেশ থেকে আমার বই রেটে দিচ্ছে। যখন নাকি বাইরে ফোন দিছি, ভাই আমার কইতেছে কি যে তোর হ্যান তেন কিছু কিনতে হইব না, তোর কইছি টেয়াবাটা কি, তুই টেয়াবাটা আলা, আমার বউরে কি বিন্দান লাগে না বিন্দান লাগে এটা আমি বুঝবো। যখন নাকি এটা কইছে, ফোনটা কাটতে দিয়া মালয়েশিয়ার 3500 রিঙ্গিত দিয়া আমি একটা মোবাইল কিনছি। 8 টাকা পাঠাইলাম না বাড়ির মধ্যে। মোবাইল কিনে আমি কাজ করতেছি, একটা না 15 দিন বাড়ির মধ্যে কোনো যোগাযোগ নাই। বড় ভাইয়ের বিয়ে গেল, কত কিছু গেল, মামারে দিয়া মায়ের কথা কইতাছে, ইয়া করতেছে যে বাড়ির মধ্যে ফোন দেয় না, কিনলে কি হয়েছে, কি সমস্যা। তো আমার একটাই কষ্ট যে যেই বাইয়ে কলেজও পড়ে, বাইরের কলেজও পড়ানোর জন্য আমার বাবা একলা, আমরা ফ্যামিলি মেম্বার 6 জন লোক, 3টা ভাই 1টা বোন, বাবা মা 6 জন লোক। বাইরে কলেজও পড়ে, 2007 সালে সে এসএসসি পরীক্ষা পাস করছে, কলেজও পড়ে। তো বাবার কষ্ট দীক্ষা আমি 30 টাকা রোজার থেকে মানুষের কাজ করি। এই বিয়ের মধ্যে আমি
কোনো কিছু করতে পারলাম না, আমার এই একটা কষ্টই। তো ভাই আমার এমন একটা কথা কই দিল, যা আর কোন ইয়ে নাই। পরে দেশে আসার পরে যাই বিয়ে করাইলো আমার বউ, কিন্তু আমি দিই না, প্রথম স্ত্রী আমি দিই না। শুনছিলাম আমরা যে হ্যাঁ। বিয়ে করলো, তারপরে তুমি তোমার প্রথম শাশুড়ি যে খোটাটা তোমাকে দিল হ্যাঁ যে 7 দিনের মাথায় আমরা 7টা বিয়ে দিতে পারো, তুমি পারলে একটা বিয়ে করে দেখো। তখন হ্যাঁ। তুমি আগে থেকে যেহেতু একটা সম্পর্ক ছিল, যার সাথে মাছ ধরতে, যাকে তুমি চাইছিলে যে সে আমার শ্বশুর হোক, হুম। তার মেয়েকে এই 4 বছর পর ফিরে গিয়ে দেখতে পেলে, দেখে মনে হলো যে আমার মনের মতো। হ্যাঁ, ওর সাথেই তো তোমার একটা সম্পর্ক চলতেছিল, হ্যাঁ, ফাইনালি তুমি ওই সুযোগে ওকে বিয়ে করলা, এই তো। তারপর 1 মাস পালায় ছিলে তোমরা, হ্যাঁ। তারপর বলো। তো যখন বাড়িতে আসছি, বাড়িতে আসার সেটা পরে- বলার আগে একটা কথা আমি পুরো বাংলাদেশকে অ্যাড্রেস করে বলতে চাই, হ্যালো বাংলাদেশ। আসলেই আমি একদম ডেসপারেটলি মুখে আছি। আমি যতটুকু ভালোবাসা, যতটুকু যা পেয়েছি আপনাদের কাছে, সেটা ফেরত দেওয়ার সময় আমার অনেক আগেই হয়েছিল, সময় আমার পরিপূর্ণভাবে চলে এসেছে। আমি এই জিনিসগুলোকে ফেরত দিতে চাই। বাংলাদেশের ভেতরে যে বাংলাদেশের বসবাস, যেখানে এই মানুষগুলো থাকে, যাদের কষ্টে, যাদের প্রাণের টাকায়, যাদের ঘাম এবং রক্ত ঝরানো টাকায় বাংলাদেশের অর্থনীতি বেঁচে থাকে, এইসব রেমিটেন্স যোদ্ধারা কিন্তু দেশে ফিরে এসে বেশিরভাগ ক্ষেত্রে ভালো থাকে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে জয়নালের মতো টাকাটা যাদের উদ্দেশ্যে পাঠায়, সে টাকাটা তারা পুরোটা হলফ করে দেয়, অথবা তারা তাদের প্রয়োজনে টাকাটা ব্যবহার করে, আরও যেমন শূন্য ছিল সেই শূন্যে আবার ফিরে আসে। তো এই মানুষগুলোর জন্য আমরা একটা আসলে প্যারালাল প্ল্যাটফর্মের স্বপ্ন দেখতেছি, যেখানে সবাই, আমি এতে প্রবলেমে আছি, রিজলভ হবে, আমি যেন বলতে পারি যে আমি বাংলাদেশ। এট দ্য সেম টাইম ওর মতো মানুষ জয়নাল, আমার জিডিপি কত বাড়তেছে, আই ডাজন্ট কেয়ার অ্যাবাউট ইট। আমার ওই পার ইনকাম কত বাড়তেছে, ইট ডাজন্ট মিন এনিথিং টু হেম। মহাপ্রকল্পে কি যুক্ত হলো আর কি বিয়োগ হলো, এটাতে কিন্তু তার কোনো যায় আসে না। যায় আসে এটাই যে 48,76,736 টাকা 4 বছর জান প্রাণ পানি করে দিয়ে কামাইছে, রক্ত পানি করা টাকা 68 লক্ষ। সেই টাকা এরকম যে মিসইউজ করলো তার পরিবারের লোকজন, সেটা জাস্টিস যদি পায়, যদি না পায় তাহলে বাংলাদেশ কতদূর আগাচ্ছে তে কোনো যায় আসে না। বরং যখন আগাবে, যখন ও সফল হবে, ও বলতে পারবে আমি বাংলাদেশ, আমি ভালো আছি তাই বাংলাদেশ ভালো আছে। 18 কোটি মানুষ যখন এভাবে বলতে পারবে যে আমি বাংলাদেশ, আমি ভালো আছি তাই বাংলাদেশ ভালো আছে, তখন আখেরে বাংলাদেশ ভালো থাকবে। সেই জন্য আমরা আসলে চেষ্টা করতেছি একটা প্যারালাল প্ল্যাটফর্ম তৈরি হোক, যেখানে কষ্ট থাকা মানুষগুলো অ্যাটলিস্ট নিঃশ্বাস নিতে পারবে। জয়নাল, বিয়ের প্রসঙ্গে যাচ্ছে রে, হ্যাঁ, তারপর ওখানে পালায় যাচ্ছ দ্বিতীয় বউকে নিয়ে, তারপর বলো। হ্যাঁ, পরে বাড়িতে চলে আসি। বাড়িতে চলে আসার পরে আমার শ্বশুর বাড়ি থেকে মাইনে নিছে। মাইনে নেওয়ার পরে 1-1.5 বছর খুব ভালোই চলছে। তো আমার ছোট শ্বশুর কি করছে, আমার পরিবারের গিয়ে নিয়ে আসছে যে বেড়াইতে। আমার বলছে যে তুমিও চলো, তো 2 দিন বেড়াইয়া পরে এসে বললো। তো আমি বলছি যাবা, এখন আমি যাইতাম না, তো আমি 2 দিন পরে যাবো না। তো ওই সময় আমার হাতে টাকা ছিল না, ওই সময় আমি গাড়ি চালাইতাম। তো আমার হাতে টাকা ছিল না, কেননা একদিক দিয়ে একটা মামলা চলতেছে, দ্বিতীয়ত আমার মানে আমি যে পরে বিয়ে করছি, ওই বউর একটা সন্তান আছে ছোট, মাত্র 3 মাস। তো বাচ্চার খরচ, আবার একটা মামলা আছে, ওই মামলা চালাইতেছি। তো ওই সময় আমার বাপ মা আমার জুদা করে দিছে যে খালি শুধু মুগ্ধা বলছে যে তোর সাথে আর আমরা একসঙ্গে ভাত খাবো না, তুই আলাদা খা। যদি বলেন যে এই যে 1 ফুটা পানি আমার জুদা করে দেওয়ার সময় 1 ফুটা পানি দিয়ে দিত, তাহলে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাইতাম। 1 ফুটা পানি পর্যন্ত দেয় নাই। তোমার টাকা ভোগ করতেছে, যে পরিমাণ টাকার কথা তুমি বললা, আর তোমার কোনো কিছু না দিয়ে তোমাকে বের করে দিল। হ্যাঁ, 1 ফুটা পানি পর্যন্ত আমার দেয় নাই। আমি কি করছি, আমার কাছে 100 টাকা ছিল, 2 কেজি চাউল আনছি। তরকারি আনার মতো টাকা ছিল না, চাউল আনছি। পরে আমার বউ কি করছে, ভাত রাঁধছে। ভাত রান্নার পরের দিন সকালবেলা আমি কাজে যাবো, পানি দেখো চাইলে লবণ দিয়ে ভাত খাইয়ে গেছি। কাজ করে টাকা নিয়ে বাজার করে আসছি, পরে তারপর রান্না করে ওই খাইছে। ওই এত কষ্টের সময় আমার সাথে ছিল। আমি 3 দিন জেল কাটছি। কিসের জন্য জেল কাটছি? মোটরসাইকেলের মধ্যে 4 জন লোক উঠছি। কেন 4 জন লোক উঠলাম, একজনের হেলমেট নাই। আচ্ছা, তারপর বলো। তা আমি যে জেলের মধ্যে আছি, ওই কথাটা পর্যন্ত আমার বাপের বাড়ি জানতে দেয় নাই। খালি শুধু আমার মায়ের কাছে বলছে, দ্বিতীয় বইয়ের কথা বলছো? হ্যাঁ, তারপর যে খালি শুধু আমার মায়ের কাছে বলছে যে হ্যাঁ আব্বার এই ঘটনা,
তো এমনি কি হচ্ছে না, কোনো কিছু কই না, যা করার আমি দেখতেছি। তা আমি 3 দিন জেলখানায় ছিলাম। পরে রাত্রে 11টা বাজে ফোন দিছি আমি যে আমার থানার মধ্যে লইছে পুলিশে ধরে। সকালে 6টা বাজে আমি ঘুমে উঠার আগে থানার মধ্যে হাজির। এই আবার কোর্টে গেছি, কোর্টের মধ্যে আমাকে যেদিনকে কোর্টে উঠাইবো, আমার কোর্টে উঠানোর আগে কোর্টে হাজির, উকিল টুকিল ধরে সবকিছু কমপ্লিট করে লেছে। তো যাই হোক, মামলা খালাস হয়েছে। মামলা খালাস হওয়ার পরে আমগরে আবার জেলখানাতে নিয়ে আসছে, কারাগারের মধ্যে। ওই বাচ্চারে নিয়ে ওই জায়গায় বসে রয়েছে, আমার সাথে নিয়ে তারপর বাড়িতে আইব, আমার থুয়েছ না। তো সন্ধ্যার 5টা বাজে আমগো বাইর করেছে, সন্ধ্যার আদান দিলেছে জেলখানা, ওই জায়গায় নারায়ণগঞ্জে, ওই জায়গার মধ্যে বসে রয়েছে। সারাদিন খাওয়া নাই দাওয়া নাই, রোদ্রের মধ্যে। কি নাম ছিল তোমার দ্বিতীয় বইয়ের? তানজিলা। তানজিলা, হ্যাঁ। তারপর ওই জায়গায় বসে রয়েছে। যখন আমি বাড়িছি তখন আমার নিয়ে একসাথে বাড়িতে গেছে। কিন্তু আমার যে বড় ভাই, এই পৃথিবীর বুকে আমি যদি আল্লাহর পরে কাউরে ভয় পাইতাম, আমার বড় ভাইয়ের ভয় পাইতাম। শিক্ষিত মানে হ্যাঁ, শিক্ষিত যুবক। এমনি তো আমার বড় ভাইয়ের আমি যতটুকু ভয় পাইতাম, আমার বাবারে কিন্তু আমি অতটা ভয় পাই না। আমার বাবার লোক আমরা কথা বলি যে একবার মানে বন্ধুর মতো ফ্রি। কিন্তু আমার বড় ভাইয়ের আমি আল্লাহর পরে চাঁদের তলে একমাত্র আমার বড় ভাইয়ের ভয় পাইতাম। তানজিলার কথা বলছিলে, হ্যাঁ। তারপর তো ওই যে আমার নিয়ে পরে বাড়িতে এসে, তা আমিও বাড়িতে গেছি। ওই দিন আমার বাড়িতে যেতে দেয় না। পরের দিন আমি বাড়িতে গেছি পরে আব্বাই কইতেছে তোর মোবাইল বন্ধ আছিল কি লিগা, কই মোবাইল চার্জ আসিল না। তো আমার পরিবার তো বলে আইছে যে এই ঘটনা ওনার জেলখানার মধ্যে আছে, তো কারো কাছে বললেন না। আমার বাইরেও জানতে দেয় নাই, বাবারও জানতে দেয় নাই, কাল শুধু আমার মায়ের কইছে, আর কেউ এরকম নাই, এমনকি আমার ছোট বাইরেও জানতে দেয় নাই। তো বাড়িতে গেছি পরে জিজ্ঞেস মোবাইল বন্ধ ছিল কি লিগা, কই মোবাইল চার্জ আসিল না। একটা মিথ্যা কথা বলছি আমি বাবার লগে, আল্লাহ মাফ করুক। তা মোবাইল চার্জ ছিল না 3 দিন বাইন্দা, আমাকে চার্জার নাই গিয়ে বাড়ি। তো এটা কয়ে আমি আইয়া পড়ছি। ইয়ার 4 দিন না 5 দিন পরে আমার নানি শাশুড়ি খুব অসুস্থ হয়েছে। পরে ওনার শেষ ইচ্ছা ছিল আমার দেখার জন্য। তো আমার ফোন দিয়েছে তানজিলায় যে তুমি কই, আমি কাজের মধ্যে, কয়েকটু আয়ো তোমার নানি দেখবো। কইতো আজকে না যায় কালকে যাই। আচ্ছা ঠিক আছে, কালকে যাম না। পরের দিন আমার একটা চাচা শ্বশুর আছে, ওনায় কি করছে যে ওনার কাছে নাকি কেউ গিয়ে বলছে যে আমার যে প্রথম স্ত্রী এটা নাকি আমার বাড়ির মধ্যে আছে, যে হ্যাঁ আমার বাড়িতে আসার মানে ওর বাবির বাড়িতে যাওয়ার কারণে আমার প্রথম স্ত্রী আমার বাড়িতে চলে গেছে। এর জন্য এটা তানজিলাকে কেউ বলছে? তানজিলার কাকারে বলছে, আমার চাচা শ্বশুরে। বুঝছি। এই কথা মানে কেউ বলছে। এর জন্য ওরে নিয়ে গেছে আমার নানি শাশুড়ির কাছে, নিয়ে ইচ্ছা মতো মারধর, আমার ডিভোর্স দিত। তো আমার একটা শালি আছে, ওই কাছে আপু জানের মধ্যে আঘাত নিয়ে লাভ নাই, বিয়ে করলে তো পরে করতে পারবা, তো ভাইয়ার বুঝে কইও, তো বুঝান দি মার খেয়েও না। তো এখন তুমি সাইন দাও, দরকার আবার 1 সপ্তাহ পরে আবার বাইরে তুমি যাবে। আচ্ছা, মানে তানজিলার বাবা মা জোর করে বাধ্য করছে তোমাকে ডিভোর্স দিতে? হ্যাঁ। ওকে, তারপরে তো যখন নাকি আমার ডিভোর্স পাঠানোর পরে আমার যে প্রথম স্ত্রী, ওই জায়গায় আমার একটা কন্যা সন্তান আছে। তো প্রথম স্ত্রী ওরা আমি ফোন দিয়েছি যে এই ঘটনা, তো তুমি কি কও? তাহলে আমি বাড়িতে আই। এতদিন বাড়িতে আসতো না? হ্যাঁ, এমনি আইতো, সকালে আইতো বিকালে যাইতো, সকালে আইতো বিকালে যাইতো। তাহলে তানজিলা কতদিন সংসার করছে তোমার সাথে টানা? 18 মাস। এই 18 মাসে ওইভাবে থাকতো না সে, প্রথম স্ত্রী থাকতো না। যেদিনে ডিভোর্সের নোটিশ এসে সেদিনই ফোন দিলা বড় বড়ে, তো এই কাহিনী এবার তুমি কি করবা, মানে তুমি আসো। সে তখন বললো যে তাহলে আমি আসি। আমি ওরা বলছি যে এই ঘটনা, তো এখন কি করণ যায়? কথা আমি বাড়িতে আইয়া আব্বা আমার লগত কথা কই দেখি কি কয় এরা, পড়ার একটা ডিরেকশন নিয়ে মনে। তো যখন নাকি আমার বড় বউ বাড়িতে এসে পরে আব্বা মা কইতেছে যে যেহেতু এরা রাগ কইরা নিজে ইচ্ছাকৃত ভাবে বিয়া করছে, হ্যাঁ সবকিছু জান্না হুইনা যে এর একটা বউ আছে, একটা সন্তান আছে, সব জান্না হুইনা যে বিয়া করছে, বিয়া কইরা তারপর আবার ওই ডিভোর্স দিছে। আচ্ছা তুই আইছ, তোর আর যাওয়ার দরকার নাই, তুই জায়গায় থাক। তোমার বউ ভাগ্যটা ভালো, কিন্তু সবাই দেখি তোমার কাছে থাকতে চায়।
হ্যাঁ। ওই বড় বউ কিন্তু 18 মাস ধরে অপেক্ষায় আছে কখন ফাঁকা হলে আমি ঢুকতে পারবো, রাইট? না। আবার হ্যাঁ? ওই অনুমতি দেওয়ার পরে কিন্তু আমি বিয়ে এটাই, করছি, এটাই, মানে যে যদি কখন- গ্যাপ হয় তাহলে আমি ওখানে যাইতে পারবো। আবার দ্বিতীয় বউ কিন্তু তোমার কাছে ছাড়তে চাচ্ছে না, মানে বউ ভাগ্যটা তোমার ভালো। তারপর কেন বৌভাগ্যটা ভালো কি আমি কষ্ট দিতাম না, সেটাই মনে হয়, না মানে হলে তো একজন এরকম মানুষের করা- ভালোবাসার মতো, হয়তো আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার টাকা পয়সা দেয় নাই, কিন্তু একজন মানুষের ভালোবাসার মতো একটা মন দিছে আল্লাহ। এই কারণেই হয়তো। তারপরে ও আসলো তোমার বাসায় থাকা শুরু করলো বড় বউ, হ্যাঁ, আর ছোট বউ ও তো চলে গেছে ওখানে। ওর বাপের বাড়িতে। ডিভোর্স তো- হয়ে গেল। হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় না যে ওইটা তানজিলার সাইন, হুম, কেননা ওই একটা আইফাস মাইয়া, হুম। ওর লেখাটা কিরকম, ওই আমারে একটা না 3টা ডায়েরি দিছে, তো ওর হাতের লেখাটা কিরকম আর ডিভোর্স পেপারের মধ্যে সাইনটা কিরকম, ডিভোর্স কি কার্যকর হয়ে গেছে অলরেডি? কার্যকর হয়েছে কিনা বলতে পারি না, কিন্তু কতদিন হলো নোটিশ পাঠানো? 2023 সালে পাঠিয়েছে। ও তাহলে তো এটা শেষ। ওর সাথে আর যোগাযোগ আছে তানজিলার সাথে? হ্যাঁ, যোগাযোগ আছে কিভাবে? ফোনে। দেখাও তো করো। হ্যাঁ। ও বিয়ে করছে না? না, কি তোমার জন্য ওয়েট করতেছে আবার ঠিক হবে তাই? হ্যাঁ, কিছু একটা আছে তোমার কাছে, জাদু মাদু জানো নি? আমি হ্যাঁ, না, শুধু ভালোবাসা? ভালো মানে ভালো করে ভালোবাসতে জানো তুমি, যা বোঝা যাচ্ছে। মানে কিভাবে একজন মানুষের মন, কিভাবে একজন মানুষের হাসি খুশি রাখা যায়, Especially একটা মেয়েকে আমি কিভাবে আমি ভালোবাসে। নিজে কষ্ট করতে রাজি আছি, কিন্তু যে আমার বড় ভালোবাসা বউ তোমার মানুষটা, তোমার সংসারে থাকা অবস্থাতেও তুমি তাকে, হ্যাঁ এখনো তোমার সাথে যোগাযোগ আছে, হ্যাঁ দেখা সাক্ষাৎ হয়, হ্যাঁ এবং সে তোমরা প্ল্যান করতেছো আবার একসাথে হবা তোমরা, তাই তো? হ্যাঁ, আমার বড় বউ তো অনুমতি দিছে যে হুম। যদি ওই আসতে চায় ওনারা আচ্ছা। নিয়ে আসেন। এই চলতেছে। এখন বড় বউয়ের কি অবস্থা? বড় বউ কত এই পরশুদিন রবিবার দিন ইন্তেকাল করছে। বাড়ি থেকে ভালো মানুষ হাইটে আসছে হাসপাতালে, মানে রাত্রেবেলা 2-3 বার বমি করছে। বমি করার পরে আমার শালা জিজ্ঞেস করতেছে যে আপুর কি হয়েছে, আপু বমি করতেছে কি লিগা? তো আমার শাশুড়ি কইতেছে যে কিছু হয় নাই, তুই শুয়ে থাক। তো শুয়ে রয়েছে। সকালবেলা বাড়ি থেকে হাসপাতাল, ভালো মানুষ হাইটে আসছে, হাসপাতাল থেকে বাইর হয়ে গাড়ি তুলবো আর গাড়ি তুলতে পারে না, অজ্ঞান হয়ে গেছে, স্ট্রোক করছে। তো কতটুকু বয়স স্ট্রোক করছে? কত বয়স হবে ওর আনুমানিক? 2003 সালের জন্ম। মাত্র 22-23 বছর বয়স। হ্যাঁ, তোমার এখানে যে ফেরত আসলো 18 মাস পর, কয়দিন ছিল এই সংসারে? 2 বছর ছিল। 2 বছর। মানে আমি বড় বউ যে বিয়ে করছি, ইন টোটাল 7 বছর হয়েছে। সেটা পরের কথা, মাঝে তো 18 মাসের গ্যাপ ছিল না, ও হ্যাঁ, বাড়িতে ফেরত চলে গেছিল। হ্যাঁ, 18 মাস পরে বড় বউ তোমার কাছে ফিরে আসার পরে 2 বছর ছিল টানা। হুম, কেমন ছিল তোমরা? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। বড় বউয়ের নাম কি? হামিদা। হঠাৎ করে আকস্মিক, মানে আকস্মিক মৃত্যুর পিছনে কি কোনো রিজন বা কোনো কিছু তোমার কি মনে হয়? না, 22 আমার 23 বছর তো খুবই অ্যালার্মিং। যদি অন্য মেজর কোনো না থাকে, স্ট্রোক করবে, না। ইজ ভেরি অ্যালার্মিং। অন্য কোনো বিষয় আছে মনে হয়? না, কোন অসুখ বিসুখ কখনো টের পাইছিলা? না কোনো এমনিতে কোনো অসুখ বিসুখ নেই। কিছু খাইছিল আগের রাতে? না, রাত্রেবেলা 8:30 বাজে আমার লোক ভালো কথা কইছে, তো 8:30 বাজে কথা কইয়া ফোন কাইটা দেওয়া ফিরেছে। তখন আমি ভাবলাম যে মনে হয় যে ঘুমে ধরছে, যে আমার কইতে পারে না যে আমার ঘুমে ধরছে, আমি ঘুমামু, তো পরে কথা বলবো মনে, হয়তো বা আমি রাগ করবো দেখে কিংবা আমার মনের মধ্যে কষ্ট করবো দেখে এই কথা বলতে পারে নাই, তো যার কারণে ফোন কাটিয়ে দিয়ে ফোন বন্ধ করে রাখছে। তা আমি আর ইয়ে করি নাই। তা আমি পরের দিন সকালে উঠে কাজে গেছি, কাজে যাওয়ার পরে আমার শ্বশুর আমার ফোন দিচ্ছে। কোথায় ছিল, কোন বাসায় ছিল তখন? তোমার বাসাতেই তো? না না, আমার শ্বশুর বাড়ি বেড়াইতে গেছিল, আগের দিন গেছে, পরের দিনই অবস্থা হয়েছে। আচ্ছা, শ্বশুর বাড়িতে গিয়ে ঘটনাটা? হ্যাঁ, শ্বশুর বাড়িতে গিয়ে ঘটনাটা ঘটছে। হ্যাঁ, তোমার শ্বশুর ফোন দিয়ে কি বলছে? যে যদি হারে দেখতে মনে চায় তাহলে তাড়াতাড়ি কলেজ মেডিকেল যাও। কে কি হয়েছে? কয় হার হার্ট ব্লক হয়েছে। হার্ট ব্লক হয়েছে, এটা কি কন আপনারা? আমার এত কোন কিনলে গিয়া কালকে রাত্রে আমি ফোন দিলাম, আমার ভালো কথা কইল, তো সকালে আমার ফোন দিতেন, কয় সকালবেলা বাবা বাইতেন, হ্যাঁ হাইটটা হাসপাতাল গেছে, হাসপাতাল তো বাড়ানোর সময় অজ্ঞানে হয়ে গেছে। এর সাথে ছিল আমার শাশুড়ি, আমার খালা শাশুড়ি আর একটা খালা শ্বশুর। তো ওরা করেছে কি 3টা হাসপাতাল ঘুরেছে আমাকে ওই জায়গায়, তারপর নিয়ে আসলো। তোমাকে জানায়নি? না, কি কারণে জানায়নি? মানে যদি আমি রাগ করি, আমি যদি মানে রাগারাগি করি যে আমার কি লেগে জানার নাই, আপনারা এত কিছু হওয়ার পর আমার জানার নাই কি লেগে, আমার ঘর নাই কি লেগে,
যে আমার বউ, আপনাকে মাইয়া আমার তিনি বিয়ে দিয়ে দিয়েছেন, আপনাকে দায়িত্ব শেষ, এখন সে আমার বউ, এখন আমার দায়িত্ব, আপনাকে তো দায়িত্ব না। আপনারা আমার কিলে জানা নাই, যদি আমি রাগ করি রাগ দেয়। এর জন্য আমি আমার যে প্রথম শ্বশুর বাড়ি, আমার যে প্রথম স্ত্রী, ওই বাড়ির সবার বড় জামাই আমি। মারা গেছেন কবে? পরশুদিন। হ্যাঁ। কখন? রাত্রে 11:34। দাফন হয়েছে কোথায়? হ্যাঁ, দাফন কোথায় হয়েছে? আমার শ্বশুর বাড়ি। মানে ওর তোমার মেয়ে বাচ্চাটার বয়স কত এখন? 6 বছর। ও থাকে কোথায় এখন? আমার শাশুড়ির কাছে। অনুষ্ঠান শেষ করবো। শেষ করার মধ্যে দু একটা কথা তোমার কাছ থেকে জানতে সত্যি বলতে না, চাই। যদি তুমি সঠিক কথা বলো। এখনো একটু কিছু কথা আছে আমার। বলো। যে তানজিলায় ওই আমার এখনো বলতেছে যে যদি আব্বাই আসে তাহলে আমি যাম। আর আমার বাপ মা আমার দেখ না দেখ, যদি আমার জীবন দিয়ে যাইতে হয় তো আমি আব্বাই এলে আব্বার লগে যাম, কিন্তু আমার আব্বাই তো যাইতো না। আমার আব্বাই যেটা মুখ দেখবার কইব এইলই। তোমার বাবা মানে একরোয়া মানুষ। অনুষ্ঠান শেষ প্রান্তে আসতেছি, আর কিছু বলবে? হ্যাঁ, এতটুকু বলতে চাই যে আমার যেই বাচ্চাটা আছে, প্রথম স্ত্রী, কন্যা সন্তান কাজিদাতুল কুবরা, যখন নাকি নভেম্বরের 19 তারিখ আমার ছোট ভাইয়ের বাচ্চাটা মারা গেছে, তখন আমার মেয়ে আমার ছোট ভাইয়ের গিয়া সান্ত্বনা দেয়, কাকা কান্দো না, কান্দো কি লেগে, আমি আসি না। কিন্তু আমার বউর যখন নাকি মারা গেছে, আমার বাচ্চাটা কেউ একজন সান্ত্বনা দিব, ওই লোকটা আমি চাঁদের তলে বিছড়াই পাইলাম না। আর আমার যেই বাইরে আমি নাকি এই চাঁদের তলে আল্লাহর পরে যদি কাউরে ভয় পাইতাম, আমার যেই বাইরে ভয় পাইতাম, ওই বাইরে ফোন দিছি যে আমার পরিবার অসুস্থ, তো হাসপাতালে নিয়েছি, হয়তো আমি কি করতাম। যখন সে মারা গেছে তারপরও ফোন দিছি, ভাই মারা গেছে, কয় তোর বউ মরে আছে, আমি কি করতাম। যেই ভাইয়ের জন্য এত কিছু করলাম, আজকে পর্যন্ত আমার সামনে আমার বাইরে তুললে কেউ জোরতে গলে একটা কথা কইতে পারে নাই, জোরতে গলে একটা ইয়ে করতে পারে নাই, কিন্তু জোরতে গলে কথাটা কইলে হেরে খাই নিতাম আমি। আমার হেই ভাই আমার কইল যে আমার বউ মরে আছে, আমার ভাইয়ের কি, তখন আর কি কমু, আর কিচ্ছু কই নাই। সকাল তেনে রাত্রে 11:34 পর্যন্ত 1,75,000 টাকা ভাঙছি। অবশেষ শেষ নিঃশ্বাস ত্যাগ করছে ধানমন্ডি 27-20+ হাসপাতালে। 2 ঘন্টা আইসিউর মধ্যে রাখছে। আইসিউর মধ্যে রাখার পরে ডাক্তার কইতেছে যে এই রোগের চিকিৎসা আইসিউর মধ্যে হইব না, তো লাইফ সাপোর্ট নিতে হইব। তো লাইফ সাপোর্টই নেন। লাইফ সাপোর্টও এক ডাক্তার দৈনিক 50,000 টাকা করে লাগবো। দৈনিক 50,000 টাকা, যদি 1 লাখ টাকা করেও লাগে, যদি রোগী সুস্থ করতে পারেন তো লাইফ সাপোর্টও নেন, সমস্যা নেই। লাইফ সাপোর্ট নেওয়ার কিছুক্ষণ পরে কইতেছে যে আপনার রোগী নাই, আপনারা ইচ্ছা করলে বাড়িতে নিতে পারেন। এখন আমার বাচ্চাটার আমি কি বুঝ দিব, কি জবাব দিব, আমি নিজেও বলে। অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে কিছু কথা শুধু জিজ্ঞেস করতে চাই তোমার কাছে, কিছু কি জিনিস জানতে চাই, যে তুমি সঠিক কথা বলো, না হলে কিছু আর জিজ্ঞেস করার নাই। সঠিক করে বলবে? হ্যাঁ। হ্যাঁ। তানজিলাকে অনেক ভালোবাসো তুমি, রাইট? হ্যাঁ, বিশাল ভাবে ভালোবাসো, মানে মেলা, ঠিক না? হ্যাঁ। তানজিলা, তোমার প্রতি যে স্যাক্রিফাইস, যে কোনো কষ্টে লবণ দিয়ে ভাত খাওয়াও, আর তুমি বাইরে জেলখানায় পুষে মারো, সবসময় দেখেছো চোখের দিকে, তোমার দিকে তাকায় কি পরিমাণ মায়া। এই মায়ার প্রেমে পড়েছো তুমি, রাইট? তোমার বাপ মা ভাই বোন একরকম থেকেও নাই, তাই মনে হয় যে সবকিছুর আশ্রয়স্থল আমার তানজিলা, তাই মনে হয়, রাইট? এই যে বড় বউর সাথে তুমি সংসার করেছো, কখনো বেচারা উচ্ছিষ্টের মতো তোমার কাছে আসতে পারেনি, যেহেতু আরেক বউ ঘরে তোমার আছে, তাই বাপ মায়ের কাছে থাকছে, অথবা যখন সুযোগ পাইছে, যেদিনই সুযোগ পাইছে, মেয়ে কিন্তু ছুটে তোমার বুকের উপর এসে ঝাঁপায় পড়ছে। আমি হামিদার কথা বলতেছি।
কিন্তু তারপরও যে পরিমাণ মায়া তৈরি হয়েছে তোমার তানজিলাকে ঘিরে, এ মায়া কিন্তু কাউকে ঘিরে তৈরি হয়নি, রাইট? রাইট। সত্যি কথাই বলছো, রাইট? কিন্তু দেখো, তানজিলা জায়গায় ঠিক আছে, কিন্তু হামিদা কিন্তু তোমার জন্য বিশাল রকম স্যাক্রিফাইস করেছে। হ্যাঁ। মেয়ে মানুষ এমন এক পার্সোনালিটি, আল্লাহ যদি এই ক্যারিজমাটা পৃথিবীতে না দিতেন, পৃথিবী টিকতো না। আমার মনে হয় যে কায়নাত ধ্বংস হয়ে যেত। মেয়ে মানুষের চাইতে স্বর্গীয় অনুভূতি, মেয়ে মানুষের চাইতে স্বর্গীয় সৃষ্টি আর দ্বিতীয়টা হতে পারে না। হ্যাঁ, আপাতত দেশে দু একটা মেয়েকে দেখে আমরা হয়তো মিসগাইডেড হই, কিন্তু আখেরে মেয়েরা এরকমই। বাংলাদেশের মেয়েরা তো আসলে এই হামিদাদের মতো। সত্যিকারের কষ্টটা কিন্তু নিয়ে কবরে চলে গেছে গত পরশুদিন, কিন্তু সত্যিকারের কষ্টের মুখোমুখি কিন্তু ছিল ওই মেয়েটাই। দেখো, জীবনে কোনো কিছুই পায়নি, তোমার কাছে এসে যে ভালো লাগাটা পাওয়ার কথা তা পায়নি। একটা মেয়ে সব শেয়ার করতে পারে, নিজের স্বামীর কারো প্রতি ছায়া থাকুক সেটাও মানতে পারে না। তুমি যেভাবে এটার ব্যাখ্যা দাও না কেন, স্বামীর ছায়া অন্য কোন, আমার স্বামীর উপরে অন্য কোন মেয়ের ছায়া পড়বে, মেয়েরা এটা বরদাস্ত করতে পারে না। এটা যদি তুমি গুলশানের 25 তলার উপরে যারা থাকতেছে তারকে বলো, অথবা একদম গ্রামে প্রত্যন্ত অঞ্চলে হামিদার কথা বলো, কেউ এটা মেনে নেয় না। শুধু তোমার মনের ভালোর জন্য, তোমার ভালো থাকার জন্য, তোমাকে ভালোবেসে, তোমাকে মায়া করে সে বেচারাকে যখন বাড়িতে রাখতে পারোনি, তার মায়ের বাড়িতে ফেলে রাখছো মাসের পর মাস, বছরের পর বছর, ওই জায়গায় সব খরচাপাতি আমি দিতা, কিন্তু এতে কি হামিদাদের পেট ভরে? আমি যাইতাম তো, যাইতা, কিন্তু হামিদাদের পেট এটাতে ভরে না। হামিদাদের পেট এটাতে ভরে তোমার বাচ্চা, তোমার পারওয়ারিশ, তোমার সেবা যত্ন নিজের হাতেও করবে। আমার স্বামী কাজ থেকে ফিরে এসেছে, গামছাটা আমি আগায় দিব, গোসলের পানিটা আমি আগায় দিব, উজুর পানিটা আমি আগায় দিব, ওর মাথা ব্যথা করছে মাথাতে হাত আমি বুলায় দিব। একটা সার্টেন টাইম পর একটা মেয়ে শুধু ওই স্বামীর কাছে থাকে এগুলো করার জন্য। আমি যা করে নিজে, আমি ভাত বেড়ে দিব, রান্না করেছি আজকে মাছের পুরপুরি দিয়ে, মাছের ভাজিটা দিয়ে, অমুক দিয়ে, কাচকি মাছে দিয়ে, স্টিম আলু এসব দিয়ে, আমার স্বামী লপাক লপাক করে খাবে, আমি জান ভরে দেখবো। ওরা দেখতে দেখতে চোখ দিয়ে ওদের পানিও পড়ে, এত খুশি হয়। এগুলো তো দিতে পারোনি, পারছো কি? পারোনি। কারণ তুমি যদি আমার হামিদা যদি উৎসাহ না দিত, দ্বিতীয় বিয়ে করার জন্য যদি উৎসাহ না দিত, তাহলে আমার এই যে উৎসাহের প্রসঙ্গটা আছে, তোমার কি মনে হয় যে কোনো মেয়ে মেনে নেয়? তোমার ভালোর দিক চিন্তা করে, যে ও যেহেতু চাচ্ছে, ও এটা করলে ওর খুশি হবে, ও ভালো থাকবে, যে তুমি এটাকে ভালোবাসতো, তাই বিয়ের কয়েকদিনের মাথাতেই তুমি এই কথা বলেছো তারে। এবং বলার সময় তো তুমি যেভাবে আবেগ দিয়ে বলো, সেটা তো বলার অপেক্ষা রাখে না, যেভাবে তাকে বুকের মধ্যে ভালোবাসা আগলায় রাখো। তখন বেচারি ভাবছে যে ঠিক আছে, এটা যদি আমার স্বামী ভালো থাকে তো তাতেও সই, তাও আমি মেনে নিব সতীনের সংসার, তাতেও আমার আপত্তি নেই। এমনকি বুঝতেছো যে কোন পরিমাণ মায়া আর ভালোবাসার জালে পড়েছিল তোমার, কি পরিমাণ মহব্বত করে গেছে তার এত ছোট্ট জীবনে। 22 বছর একটা কচি বাচ্চা, একটা মেয়ে, কি পরিমাণ পাগলের মতো ভালোবাসছে তোমার বাপ মা ভাই বোনের যে গল্প বললা, সে গল্প যদি সঠিক হয়ে থাকে, তা আমার মনে হয় না যে ওদের ভালোবাসা, ওদের স্নেহকে 1000 গুণ করলে তোমার হামিদার সমান হবে। বাট কত বড় কপাল পড়ে তুমি দেখো যে 22 বছর বয়সে মেয়েটাকে হারায় ফেললাম। কিন্তু সত্যিকার অর্থে ভালোবাসার যদি কোনো কথা বলো, মায়ার যদি কোনো কথা বলে, এই মেয়েটা তোমার প্রতি করেছে। তাই তোমার সতীনের সংসারটাও মেনে নিয়েছে, যখন ওকে বাধ্য হয়ে অন্য জায়গায় থাকতে হয়েছে সেটাও সে মেনে নিয়েছে। যখনই মনে হচ্ছে যে আমার সুযোগ আছে ওখানে আসার, নির্লজ্জের মতো, বেহায়ার মতো ছুটতে ছুটতে তোমার বাড়িতে এসে আশ্রয় পড়ছে। বুঝছো? এটাকে বলে মায়া, এটাকে বলে ভালোবাসা। আর তুমি এই মায়ার প্রেমে পড়েছো আরেকজনের, সেটা হচ্ছে তানজিলা। বুঝলাম সেও ভালো মেয়ে, তোমাকে অনেক ভালোবাসে, অনেক মায়া করে, কিন্তু একই মায়াতে তুমি পড়েছো ওর। ও পড়েছিল তোমার, আর তুমি পড়েছো ওর। আমি কি বুঝাতে পারছি ব্যাপারটা? এর জন্য হামিদার যে চলে যাওয়া না, মানুষের সাইকোলজি বড় অদ্ভুত। মানে এটা এই সাইকোলজি, এই সফটওয়্যার কারো কাছে নাই। সফটওয়্যার আপডেট এবং সফটওয়্যারের ইনভেনশন সবই উপরওয়ালার কাছে, না হলে এই সাইকোলজি মানুষের মধ্যে আসার কথা না। হ্যাঁ, তোমার খাদিজাতুল কোবরা এতিম হয়েছে, দেখে কষ্ট লাগতেছে। হ্যাঁ, তোমার হামিদা চলে গেছে, তার পেছনের দিনগুলোর কথা মনে করে কষ্ট হচ্ছে। পাশাপাশি কিন্তু ভালো লাগাও কাজ করতেছে, জানো, যে আমার তানজিলা আমার ঘরে আসবে। আজও কাল, সত্য না মিথ্যা, বেড়ালালি চলতেছে দুইটা না, কিন্তু চলতেছে না যে তানজিলা ঘরে আসতেছে, তানজিলা ঘরে আসতেছে, ওইটা আমার তুমি খুব ভালো করে জানো যে আসবে। ওই আসবো নাকি না আসবো এখন আমার তেমন একটা ইয়ে নাই, ম্যাটার করতেছে না, সত্যি তাই। কিন্তু হামিদার জন্য খুব কষ্ট হয়। কার জন্য কষ্ট হইতেছে? হামিদার জন্য কষ্ট হইতেছে। কান্দা উচিত। কোন মসজিদ, কোন মন্দিরের ইট 1000 বছর কান্দা উচিত। কান্দো, উপর থেকে অন্তত দেখো যে আমি যাকে মায়া করেছিলাম, যার প্রেমে পড়েছিলাম,
পাগলের মতো যাকে ভালোবেসেছিলাম, যার ভালো লাগার জন্য, যার ভালো থাকার জন্য সতীনের সংসারকে পর্যন্ত মেনে নিয়েছিলাম, সে আমার মূল্য জীবনে অবস্থায় না দিতে পারলেও আমি চলে যাওয়ার পরে আমার জন্য কাঁদতেছে আমার সামনে। ভালো করে কাঁদ, লোকের সামনে না কাঁদতে পারলে আখের কোণা থেকে কাঁদ, এভাবে হাত তুলে তুলে কাঁদ যে কলিজা আমার, আমাকে ক্ষমা করে দিন। এই ছেলে এবং এই মেয়েরা আশপাশে ঘুরে বেড়াচ্ছে যখন আমরা এই প্রোগ্রামটা দেখাচ্ছি, যারা প্রোগ্রাম দেখতেছে, যে মায়া করে জীবদ্দশার কদর আমরা টের পাই না। ও যখন চলে যায় তখন ভেতরটাকে অনেক খালি করে দিয়ে যায়, খাখা করে। এই খাখার ট্রিটমেন্ট না। তানজিলা কেন, 1000টা তানজিলা আসলে এই খাখার হাত যাবে না, তোকে বলে দিলাম, আমি লিখে দিতে পারি। ছটফট করে বেড়াবি, কাটা মুরগিকে যেমন ছেড়ে দেওয়া হয় যেমন ছটফট করে, ওরকম করে ছটফট করে বেড়াবে, জানাবে। এবং এই কান্নাটাও দেখুক উপর থেকে যে আমি ভুল করেছি, আমি ভুল মানুষকে ভালোবাসিনি, ভুল মানুষের প্রেমে পড়িনি, আমার ভুল স্বামী প্রেমে আমি পড়িনি। ও আমাকে জীবদ্দশায় পরিপূর্ণভাবে না বুঝলেও আমি চলে যাওয়ার পর আমার শূন্যতা বুঝতেছি। খুব কপাল করে খুব কম পুরুষ হামিদাদের মতো ভালোবাসা পায়। খুশি হলাম এটা শুনে যে 1 তানজিলা না 1 কোটি তানজিলাতেও তোর এখন বুক ভরার কথা না, কারণ এই বুকটা এমন ভাবে খালি করে দিয়ে গেছে যাকে তুই জীবদ্দশায় তার গুরুত্ব বুঝতে পারিসনি। ভাল লাগতেছে এটা দেখে। অনুষ্ঠান শেষ করছি আজ। সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। বিদায় নিচ্ছি আজ।